ডিয়ার অ্যাসপিরেন্টস, আমরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করতে। কোন চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব? সেটা হচ্ছে ডিজিজ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ডিজিজ চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই বড় চ্যাপ্টার। আমি তোমাদের বলবো, দেখবে অনেকগুলো কথা রয়েছে, তো একটা পার্ট আজকে আমি তোমাদের পুরোটা কিন্তু করিয়ে দিচ্ছি। তো এই ডিজিজ ডিজিজ মানে কি? মানে হচ্ছে যে হেলথ, হেলথের, স্বাস্থ্যর, আমরা সবসময় ভাবি যে স্বাস্থ্য মানেই হচ্ছে যে বা বা হেলথ, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে হয়তো রোগ আছে বা রোগ নেই সেই বিষয়টা। তো হেলথ বা সুস্বাস্থ্য মানে কিন্তু সবসময় যে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিজিজ সেটা কিন্তু নয়। হেলথ মানে হচ্ছে মেন্টাল, ফিজিক্যাল এবং সোশ্যাল ওয়েলবিং। ধরো মেন্টালি আমি একদম ঠিক আছি, আমার কোনো স্ট্রেস নেই, আমার মনে আনন্দ রয়েছে, এই যে এটাও কিন্তু হেলথ। প্লাস ফিজিক্যাল তো বটেই, এবং সোশ্যাল ওয়েলবিং, এই সমস্তটা নিয়েই হচ্ছে কি যে হেলথ। তো এই হেলথ দেখা যাচ্ছে যে অনেক সময় নানা রকম ভাবে ডিস্টার্বড হচ্ছে, বা দেখা যাচ্ছে কোনো একটা অর্গান বা পার্টিকুলার কোনো একটা সিস্টেম হয়তো এফেক্টেড হচ্ছে, এবং তার জন্য সাইন এবং সিমটমস দেখা যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে ডিজিজ। তো এই যে ডিজিজগুলো রয়েছে, সেই ডিজিজগুলো কিভাবে কি হচ্ছে চলো এক এক করে দেখতে থাকি। ডিজিজের মধ্যে ফার্স্টেই দেখো দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, আরেকটা হচ্ছে কনজেনিটাল। অ্যাকোয়ার্ড মানে কি? মানে আফটার বার্থ, জন্মের পর পরিবেশে থাকতে থাকতে আমরা যে ডিজিজগুলো অর্জন করছি সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড। আর কনজেনিটাল মানে হচ্ছে যে আমরা যখন জন্মাচ্ছি, কোনো একটা শিশু ধরো জন্মাচ্ছে, তখন যদি সে কোনো বার্থ ডিফেক্ট নিয়ে জন্মায়, তখন সেই রোগটাকে বলা হচ্ছে কনজেনিটাল। যেমন ধরো জেনেটিক ডিসঅর্ডারগুলো, যে যখন একটা ভ্রূণ মায়ের গর্ভের মধ্যে বেড়ে উঠছে, তখন ধরো তার কোনো জেনেটিক ডিসঅর্ডার হলো, এবং তার ফলেই কি হচ্ছে, মায়ের থেকেই বা বাবার থেকেই, পিতার থেকে বা মাতার থেকে ধরো কোনো একটা জেনেটিক ডিসঅর্ডার তার মধ্যে এসছে, এবং যখন জন্মাচ্ছে সে ওই ডিসঅর্ডারটা বা ওই ডিজিজটা নিয়েই জন্মাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি কনজেনিটাল। তো কনজেনিটালের মধ্যে দেখো কি পড়ছে, জেনেটিক ডিসঅর্ডার। এবার আমি শুরুতেই বলে দিচ্ছি, আজকে কিন্তু আমরা কনজেনিটাল মানে জেনেটিক ডিসঅর্ডার পড়বো না। যেমন ধরো হচ্ছে হিমোফিলিয়া, তো হিমোফিলিয়া নিয়েই ধরো কোনো একটা শিশু জন্মাচ্ছে, তো এটা হয়ে গেল কনজেনিটাল। জেনেটিক ডিসঅর্ডারটা কিন্তু আমরা পড়বো ক্রোমোজোম জেনেটিক্স, এই চ্যাপ্টারটা যেদিন করাবো সেদিন তোমাদেরকে জেনেটিক ডিসঅর্ডারটা আলোচনা করে দেবো। এরপরে দেখো অ্যাকোয়ার্ডের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কমিউনিকেবল, আরেকটা হচ্ছে নন কমিউনিকেবল। কমিউনিকেবল মানে যেটা কোনো মানে ইনফেকশাস, মানে একদম পুরো দ্রুত ছড়িয়ে পড়ছে, পার্সন টু পার্সন দ্রুত ছড়িয়ে পড়ছে। কিভাবে ছড়িয়ে পড়ছে? হতে পারে সেটা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসছে, ধরো ছোঁয়াচে রোগ, কন্টাজিনিয়াস যেটাকে বলা হয়, যেমন ধরো চিকেন পক্স বা মেজিলস, হাম, মেজিলস, চিকেন পক্স, এই সমস্তগুলো কি হয়ে যাবে, কমিউনিকেবল। বা অনেক সময় কি হচ্ছে, দূষিত জল বা খাদ্যের মাধ্যমেও কিন্তু আমাদের দেহের মধ্যে জীবাণুগুলো প্রবেশ করছে। যে কমিউনিকেবল তাহলে হচ্ছে কি না, পার্সন টু পার্সন স্প্রেড হচ্ছে, এবং জীবাণু দিয়ে যেটা হচ্ছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর ধরো কৃমি বা প্রোটোজোয়া বা ছত্রাক, এই সমস্ত জীবাণু দিয়ে যদি রোগটা হয়, তখন সেটাকে বলা হবে কি কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ যেটা পার্সন টু পার্সন কিভাবে ছড়াচ্ছে, না হতে পারছে ধরো হাঁচি কাশি সর্দির মাধ্যমে। ধরো আমার হাঁচি কাশি সর্দি হয়েছে, আমি গিয়ে হাঁচলাম বা কাশলাম, সেইবার জীবাণুটা এবার বাতাসের মধ্যে মিশে গেল, এবার বায়ু থেকে অন্য আরেকজনের দেহের মধ্যে প্রবেশ করলো, এইভাবে হতে পারে। বা কন্টাজিয়াস, অর্থাৎ কিন্তু ছোঁয়াচে দিয়েও হতে পারে, যে ধরো চিকেন পক্স, মেজিলস, আস্তে আস্তে পড়তে পড়তে আমরা দেখবে আজকে আমি সবগুলো নিয়েই আলোচনা করে দেবো। এছাড়াও দূষিত জল থেকে হতে পারে, বা ধরো কারুর কোনো রোগ হয়েছে, সেই হাতে ধরো চেয়ারটাকে ধরেছে, বা ধরো দরজার নবটাকে ঘুরিয়েছে, এবার কোনো একজন হেলদি পার্সন সেই দরজার নবে বা চেয়ারে হাত রাখলো, সেখান থেকে তার দেহের মধ্যে জীবাণুটা প্রবেশ করলো। এই সমস্তটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। আর নন কমিউনিকেবল ডিজিজ মানে যেটা কিন্তু পার্সন টু পার্সন ছড়াচ্ছে না, ডু নট স্প্রেড পার্সন টু পার্সন, অর্থাৎ মানুষ থেকে মানুষে কিন্তু ছড়াচ্ছে না, সেটা হচ্ছে নন কমিউনিকেবল।
অর্থাৎ তাহলে ম্যাম এটা হচ্ছে কি করে, দেখো ডু নট স্প্রেড টু পার্সন, তার মানে এটা তাহলে কিভাবে হবে, এটা ধরো কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, ধরো আমার খাদ্যের মধ্যে আয়রনের অভাব হয়েছে, তার ফলে আমার অ্যানিমিয়া রোগ ডেভেলপ করেছে, এইটা হচ্ছে নন কমিউনিকেবল। এবং দেখো ধরো আমার অ্যানিমিয়া হয়েছে, আমার কেউ হাত ধরলো, তাহলে কি বা আমার সঙ্গে হ্যান্ডশেক করলো, তার কি অ্যানিমিয়া হয়ে যাচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে নন কমিউনিকেবল, পার্সন টু পার্সন কিন্তু এটা ছড়াচ্ছে না। বা ধরো কার্ডিওভাস্কুলার যে ডিজিজ, ধরো আমার কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়েছে, আমার থেকে আরেকজনের দেহে গেল, এরকমও কিন্তু হচ্ছে না। তো এই যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার যেগুলো রয়েছে, তো ভিটামিনের ডেফিসিয়েন্সি রয়েছে, বা তোমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে, বা ক্যান্সারও কিন্তু নন কমিউনিকেবল। এরকম কিন্তু নয় যে ধরো আমার ক্যান্সার হয়েছে, আমি যে থালায় ভাত খাচ্ছি সেই থালাতেই আরেকজন খেলো, তার ক্যান্সার হয়ে গেল, তো এখান থেকে কিন্তু এভাবেও কিন্তু ছড়ায় না, এগুলো কিন্তু সবই নন কমিউনিকেবল। এছাড়াও অটো ইমিউন ডিসঅর্ডার যেগুলো, সেগুলোও কিন্তু নন কমিউনিকেবল। তাহলে নন কমিউনিকেবলের আন্ডারে দেখো কি কি হচ্ছে, অটো ইমিউন ডিসঅর্ডার। ম্যাম অটো ইমিউন ডিসঅর্ডার মানে কি, অটো ইমিউন ডিসঅর্ডার মানে হচ্ছে কি জানো তো, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেহের যে ইমিউন সিস্টেম আছে না, সে পাগল হয়ে গেছে। ম্যাম পাগল হয়ে গেছে কেন বলছেন, তার কারণ সেই ইমিউন সিস্টেমটা দেখা যাচ্ছে যে কোনো কারণে ভুলবশত কি করছে, আমাদের দেহের যে হেলদি সেল আছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তো এই ঘটনাটাকে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার। এছাড়াও কি হবে ম্যাম, ক্যান্সার হবে, তারপর তোমার কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো হবে, এবং অ্যালার্জি হবে, তারপর নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি, ভিটামিনের যে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলো, বা ভিটামিন মিনারেলসের যে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলো, এগুলো সব হচ্ছে কিন্তু নন কমিউনিকেবলের আন্ডারেই সবগুলো পড়বে। ঠিক আছে। আর কনজেনিটাল মানে তো আমি বলেই দিয়েছি, জেনেটিক ডিসঅর্ডারগুলো, ওগুলো আমরা জেনেটিক্সের ক্লাসে পড়বো। তো ফার্স্ট আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। তো এই যে কমিউনিকেবল ডিজিজ কিভাবে হচ্ছে সেটা একটুখানি দেখে নিই। কমিউনিকেবল ডিজিজ হচ্ছে, তার আগে একটা জিনিস দেখো, আমি একটা কথা বললাম না যে কমিউনিকেবল ডিজিজ কিভাবে হয় না, জীবাণুর দ্বারা, ভাইরাস বা ব্যাকটেরিয়াটা বা প্রোটোজোয়াটা বা ছত্রাক বা কৃমিটা একজনের দেহ থেকে অন্যজনের দেহের মধ্যে যাচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে কোনো ভেক্টরের মাধ্যমেও বাহিত হচ্ছে, দূষিত জল বা খাদ্যের মাধ্যমে যেরকম বাহিত হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে ভেক্টরের মাধ্যমে বাহিত হচ্ছে। তো এই যে জীবাণুগুলো, এই জীবাণুগুলোকে বলা হচ্ছে কি প্যাথোজেন। তাহলে ফার্স্টে আমরা প্যাথোজেনের ডেফিনেশনটা একটু পড়ে নিই চলো। প্যাথোজেন বলছে ওয়াইড রেঞ্জ অফ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ অণুজীব, যেমন ধরো ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, হেলমিনথিস মানে হচ্ছে কৃমি, কৃমি হতে পারে, যেগুলো মানুষের দেহে রোগ সৃষ্টি করছে। এবং সেই কারণে এই যে যেগুলোকে আমরা জীবাণু বলে থাকি বা মাইক্রো অর্গানিজম বলে থাকি, তাদেরকে কি বলা হচ্ছে, প্যাথোজেন। ঠিক আছে, মনে থাকবে টান। নেক্সট আরেকটা টার্মও আমরা শিখে নেব ক্লাসটা শুরুর আগেই, ইন্ট্রোডাকশনে, ভেক্টর। ভেক্টর মানে কি, ধরো আমার ডেঙ্গি হয়েছে বা ডেঙ্গু হয়েছে, তার মানে আমার শরীরে ডেঙ্গুর ভাইরাসটা রয়েছে, এবার আমাকে একটা মশা কামড়ালো, তাহলে মশাটার দেহে ভাইরাসটা গেল, এবার সেই মশাটা গিয়ে একজন সুস্থ ব্যক্তিকে কামড়াচ্ছে, তাহলে ওই সুস্থ ব্যক্তির দেহে ভাইরাসটা প্রবেশ করে ওই লোকটিও কি হচ্ছে, ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে এই যে মশার মাধ্যমে দেখো কি হচ্ছে, জীবাণুটা অর্থাৎ প্যাথোজেনটা অর্থাৎ ভাইরাসটা একজন ইনফেক্টেড পার্সনের দেহ থেকে একজন হেলদি পার্সনের দেহে প্রবেশ করছে। তো এইটাকেই বলা হয় ভেক্টর। ভেক্টর মানে কোনো একটা লিভিং এজেন্ট, যার মাধ্যমে কি হচ্ছে না, প্যাথোজেনটা ট্রান্সমিট হচ্ছে বা প্যাথোজেনটা বাহিত হচ্ছে, কার দেহ থেকে না, ফ্রম অ্যান ইনফেক্টেড পার্সন থেকে টু আ হেলদি পার্সন, একজন আক্রান্ত ব্যক্তির দেহ থেকে একজন সুস্থ ব্যক্তির দেহে জীবাণুটাকে বহন করে নিয়ে যাচ্ছে যে, তাকে বলা হচ্ছে কি ভেক্টর। ওকে।
নেক্সট হচ্ছে দেখো কি রয়েছে, এই যে জীবাণুটা যে বাহিত হচ্ছে সেটা কিন্তু 5 রকম ভাবে হচ্ছে এবং এটাকেই 5F বলা হয়। এবং দেখবে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে ভীষণই আসে যে 5F, দেখে নাও 5F কি কি, 5টা F। ফুড, দূষিত জল থেকে, দূষিত খাদ্য থেকে হতে পারে। নেক্সট হচ্ছে ফিঙ্গার। ফিঙ্গার তো মানে একটা বিশাল কারণ, এই জীবাণুগুলো আমাদের দেহের মধ্যে প্রবেশ করে নখ দিয়ে। এই জন্য ভালো করে খাবার আগে হাত ধুয়ে খাবে, বিশেষ করে যদি মাঠে খেলাধুলো করো বা মাটি নিয়ে যদি কাজ টাজ করো তাহলে অবশ্যই, বা বাইরে থেকে আসে আগে হাতটা ধোয়া উচিত, ধুলে তাহলে জীবাণুগুলো যদি নখের মধ্যে কিছু থেকে থাকে তাহলে সেগুলো অপসারিত হবে, নাহলে ওগুলো কিন্তু দেহের মধ্যে প্রবেশ করে দেহের ক্ষতি সাধন করবে। নেক্সট হচ্ছে ফিসেস, মানে হচ্ছে পটি। নেক্সট হলো ফোমাইটস। ফোমাইটস মানে হচ্ছে ইউটেন্সিল হতে পারে, ডোর নোর নব হতে পারে যেটা আমি বলছিলাম, বা কোনো টাওয়েলও হতে পারে। যেখানে ধরো আমার কোনো একটা রোগ রয়েছে, এবার আমার ব্যবহৃত ধরো টাওয়েলটা বা ইউটেন্সিলটা, বা আমি যে চেয়ারে বা ধরো দরজাটা যে খুলেছি সেই ডোর নবটা, সেখানে ধরো সেই মাইক্রো অর্গানিজম বা প্যাথোজেনটা ছিল। এবার সে একজন হেলদি পার্সন সেখানে হাত দিল, সেখান থেকে তার দেহে ওই প্যাথোজেনটা প্রবেশ করলো, এইটা হচ্ছে ফোমাইটস। নেক্সট তোমরা তো জানো ফ্লাইজ। তাহলে দেখো 5টা এ, ফুড, ফিঙ্গার, ফেসেস, ফোমাইটস আর ফ্লাইজ। এখানে কিন্তু অনেক সময় আবার ফ্লুইডও থাকে, সেজন্য চিন্তার কিছু নেই যে ম্যাম ফ্লুইড ছিল, আপনি তো যেখানে চার্ট দিয়েছিলেন সেখানে তো ফ্লুইড ছিল না, সেজন্য আমি ফ্লুইডটাও কিন্তু অ্যাড করে দিলাম। 5F মনে রেখে দেবে, 5F ট্রান্সমিশন। পুরো যত আমাদের যা ইনফেকশাস যেগুলো রয়েছে বা কমিউনিকেবল ডিজিজ রয়েছে, একজনের দেহ থেকে আরেকজনের দেহে যে যাচ্ছে ইনফেকশাস এজেন্ট, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া দিয়ে, তো সেটাকে ট্রান্সমিশনটা হচ্ছে এই 5টা উপায়, 5F বলা হচ্ছে। এবার ফার্স্টেই দেখো শুরু করব হচ্ছে প্রোটোজোয়া দিয়ে বা আদ্য প্রাণী দিয়ে কি কি রোগ হচ্ছে। তো প্রোটোজোয়া বা আদ্য প্রাণী দিয়ে কি কি রোগ হচ্ছে চলো আমরা এক এক করে দেখে নিই। ফার্স্ট আছে হচ্ছে ম্যালেরিয়া। আমাদের সিলেবাসের মধ্যে একদম যে 5টা রয়েছে সেই 5টাই আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও, একদম ভীষণ সোজা। তো ফার্স্টেই দেখো কি রয়েছে, ম্যালেরিয়া। তো ম্যালেরিয়ার যে প্রোটোজোয়াটা তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। অনেক সময় প্লাজমোডিয়ামটাকে কি করে না এরকম ভাবে ভাগ করেও দেয়া থাকে, স্পেসিফিক হয়তো কিছু নাম বলে দিয়েছে। তো আমি সেজন্য প্রথমে যখন লিখেছি দেখো এসপি ডট দিয়েছি। এসপি ডট মানে হচ্ছে স্পিসিস বা প্রজাতি। দেখো প্লাজমোডিয়াম দের স্পিসিস 4 রকমের রয়েছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালারি আর প্লাজমোডিয়াম ওভালে। তো এই 5 রকমের, এই যে 4 রকমের প্লাজমোডিয়াম আছে, এই 4 রকমের প্লাজমোডিয়ামের কারণেই কিন্তু ম্যালেরিয়া রোগ হতে দেখা যাচ্ছে। এবং এই প্লাজমোডিয়ামটাকে বহন করছে কে না ফিমেল অ্যানোফিলিস মসকিউটো বহন করছে, দেখতেই পাচ্ছ। এবার আসি, এখানে একটা গল্প আছে, সেই গল্পটা কি ম্যাম চলো আলোচনা করে দিচ্ছি। ইনফেক্টিভ স্টেজ, তো ইনফেক্টিভ স্টেজ কি হয়ে যাবে না প্লাজমোডিয়ামের ইনফেক্টিভ স্টেজ হচ্ছে স্পোরোজয়েট। তাহলে প্লাজমোডিয়ামের ইনফেক্টিভ স্টেজ হচ্ছে স্পোরোজয়েট। কি হয়, এই যে একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, তো ধরে নাও এটা একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। তো এই ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে কি জমা থাকে না এই স্পোরোজয়েটগুলো জমা থাকে। স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থিতে কি হচ্ছে, এই স্পোরোজয়েটগুলো সব এসে জমা থাকে। বোঝা গেছে? ডান। এবার যখন এই মশাটা গিয়ে একজন ব্যক্তিকে ধরো কামড়াচ্ছে, একজন সুস্থ ব্যক্তিকে কামড়াচ্ছে, ঠিক আছে, তো তার দেহে তাহলে কি প্রবেশ করছে, স্পোরোজয়েট দশাটা প্রবেশ করলো, দিয়ে এই ব্যক্তি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এবার বোঝা গেছে? ক্লিয়ার হলো? সেজন্য প্লাজমোডিয়ামের কোন দশাটা প্রবেশ করলে তবেই একজন ব্যক্তি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়, বা ইনফেক্টিভ স্টেজ অফ প্লাজমোডিয়াম ইজ, কিসে টিক মারবো আমরা, স্পোরোজয়েট। স্পোরোজয়েট প্রেজেন্ট ইন দ্য স্যালাইভারি গ্ল্যান্ড অফ ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। এরপর যখন when the mosquito
bites human, sporozoid enters into the blood of human. এইবার কি হচ্ছে, স্পোরোজয়েডটা মানুষের দেহে প্রবেশ করার পর, অর্থাৎ প্লাজমোডিয়াম তো ম্যাম মানুষের দেহে প্রবেশ করলো, করে ফার্স্টে কাকে গিয়ে এফেক্ট করে দেখে নাও, ফার্স্টে কোন অঙ্গকে গিয়ে আক্রান্ত করছে, লিভারকে গিয়ে অ্যাটাক করে ফার্স্টে, এবং তারপর কিন্তু দেন ও কোথায় গিয়ে অ্যাটাক করে না রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসিতে গিয়ে অ্যাটাক করছে। তাহলে ফার্স্টে প্লাজমোডিয়াম লিভারকে অ্যাটাক করছে, তারপর সেখান থেকে আরবিসিতে গিয়ে অ্যাটাক করছে, মনে থাকবে। আর এছাড়াও এখান থেকে আরেকটা প্রশ্নও থাকতে পারে, আমি সেটাও লিখে দিচ্ছি। হিমোজয়েন বলে একটা সাবস্ট্যান্স থাকে, তো এই পদার্থটা নিঃসৃত হয় বলেই ম্যালেরিয়া রোগে কাঁপুনি দেয়, এবং 3-4 দিন ছাড়া ছাড়া দেখবে প্রচুর যে জ্বর আসে সেই জ্বরটা আসে। তো এটাও কিন্তু একটা এমসিকিউ। তাহলে এমসিকিউ গুলো সকলে কিন্তু ভালো করে দেখে নিও কি কি এমসিকিউ আসছে। এটা একটা এমসিকিউ হলো, এটা একটা এমসিকিউ যে প্লাজমোডিয়াম কোথায় গিয়ে অ্যাটাক করে, এটা একটা এমসিকিউ। এই রকম ভাবে নানা এমসিকিউ কিন্তু আসতে পারে, সেজন্য পুরোটা খুব ভালো করে কিন্তু দেখে নিও। তাহলে যদি প্রশ্নে দেয় যে ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে এই যে কাঁপুনি দিয়ে যে জ্বর আসে বা 3 দিন 4 দিন ছাড়া ছাড়া যে জ্বরটা আসছে, সেটা কোন পদার্থের জন্য, কিসে ঠিক মারবো, হিমোজয়েন। নেক্সট এবার যেটা তোমাদেরকে বলবো আমি কিন্তু এখানে বাংলাও দিয়ে দিয়েছি। দেখো ইংলিশ এবং বাংলা, যেটা আমরা সবসময় বলে থাকি যে আমাদের যে ইউএসপিটা পিডব্লিউডব্লিউবিপিএসসি ওয়ালাতে কিন্তু নোটসটা বাইলিঙ্গুয়াল থাকে, অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাগেই কিন্তু আমাদের সমস্ত নোটস প্রোভাইড থাকে। তো দেখো আমি ইংলিশেও দিয়ে দিয়েছি, আবার কিন্তু বাংলাতেও দিয়ে দিলাম। নেক্সট এবার যেটা পড়বো সেটা হচ্ছে অ্যামিবিয়াসিস বা অ্যামিবিক ডিসেন্ট্রি। দেখে নাও, আমাশা রোগ যেটাকে বলা হচ্ছে, এবং এটাও একটা প্রোটোজোয়া দিয়েই হচ্ছে, এন্টামিবা হিস্টোলাইটিকা। এবং এই প্রোটোজোয়াটা আমাদের দেহের মধ্যে কোথা থেকে আসছে দেখো, দূষিত জলের মাধ্যমে। সেজন্য পানীয় জলটা কিন্তু খুব ভালো করে সবাই দেখে নিয়ে পান করা উচিত, সেখানের জল পান করা উচিত না। তো কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার দিয়েই এন্টামিবা হিস্টোলাইটিকা আমাদের দেহে প্রবেশ করছে, প্রবেশ করে কোথায় গিয়ে অ্যাটাক করছে না লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদন্ত্রে গিয়ে অ্যাটাক করছে। নেক্সট হচ্ছে এরকমই আরেকটা ডিজিজ আছে, দেখে নাও জিয়ারডিয়া ইন্টেস্টিনালিস দিয়ে রোগটা যেটা হচ্ছে জিয়ারডিয়াসিস। এটাতেও কি হতে থাকে না ডায়রিয়ার মতন হতে থাকে, এছাড়াও একটা গ্যাসের পেন হতে থাকে বা খুব দুর্গন্ধযুক্ত পটি হতে থাকে। এই রোগটাকে বলা হচ্ছে জিয়ারডিয়াসিস, এবং প্রোটোজোয়াটার নামটা দেখে নিও। এবং এটাও কিন্তু দেখো, ছবিটা দেখলেই বুঝতে পারবে দূষিত জল থেকেই কিন্তু আসছে। তাহলে কন্টামিনেটেড ফুড এবং ওয়াটার ভালো করে দেখে নিও সকলে। এবং জিয়ারডিয়া ইন্টেস্টিনালিস এসে এটাও কিন্তু ইন্টেস্টিনাল ইনফেকশন, অর্থাৎ অন্ত্রকে গিয়েই কিন্তু অ্যাটাক করছে। ঠিক আছে, তাহলে দেখে নাও জিয়ারডিয়াসিস, অ্যামিবিয়াসিস এগুলো সব আমাদের দেহের মধ্যে প্রোটোজোয়াগুলো প্রবেশ করছে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, দূষিত জল এবং খাদ্যের মাধ্যমে। 4 নম্বরে যেটা রয়েছে প্রোটোজোয়া ঘটিত রোগ, 4 নম্বরে দেখো স্লিপিং সিকনেস, এবং স্লিপিং সিকনেস বা ঘুম রোগও বলা হয় এটাকে। প্রোটোজোয়াটার নাম হচ্ছে ট্রাইপানোজোমা গ্যাম্বিয়েন্সি। এই প্রোটোজোয়াটাকে বহন করছে কে, ভেক্টরটা ভালো করে দেখবে, সিটসি ফ্লাই। দেখো আমি ছবিও দিয়েছি মাছিটার, প্রথম টিটাকে কিন্তু উচ্চ রাখবে, রেখে উচ্চারণ করবে, দেখবে এসে যাবে সিটসি বা সেটসি লেখা থাকে, যেরকম লেখা থাকে ভেক্টরের নামের জায়গায় বিভিন্ন বইতে একই ব্যাপার কিন্তু। এবার এই যে সিটসি মাছিটা বা সেটসি ফ্লাইটা ম্যাম পড়তে বসলেই ঘুম পায়, জানেন তো, এত ঘুম পায় না কি বলবো, ওটাই কি ঘুম রোগ ম্যাম? না, ওটা কিন্তু ঘুম রোগ নয়, ওটা একদম আলাদাই একটা রোগ। ঠিক আছে, সেটা সমস্ত স্টুডেন্টদেরই হয়, আমি যখন ছিলাম স্টুডেন্ট আমারও হতো, কিন্তু এটা আলাদা রোগ। এক্ষেত্রে কি হচ্ছে, এই যে মাছিটা আমাদের বাইট করার ফলে ট্রাইপানোজোমা গ্যাম্বিয়েন্সি প্রোটোজোয়াটা দেহের মধ্যে প্রবেশ করলো, এবং ঠিক মতন যদি এটা ট্রিটমেন্ট না হয় তাহলে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেনে গিয়ে কিন্তু অ্যাটাক করছে, এবং তার ফলে কি হবে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হবে এবং একটা স্লিপিংয়ের একটা ব্যাপার চলে আসে। সেই জন্যই রোগটার নাম হচ্ছে কি বলতো, স্লিপিং সিকনেস। বোঝা গেছে? দেখে নাও ভালো করে প্রত্যেকে যে একটা স্লিপ সাইকেলে একটা ডিসরাপশন হয়, নিউরোলজিক্যাল
ইস্যু হয় এবং সিভিয়ার একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাতে একটা এফেক্ট পড়ে। তো সেই জন্যই ঘুমের যেহেতু ব্যাপার আসছে, তাই জন্য সেখান থেকে রোগটার নাম এসছে ঘুম রোগ বা স্লিপিং সিকনেস। এটাও দেখে নিও, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমি মুখে যেহেতু বলেছি, আমি আর লিখিনি, ইংলিশ বাংলা একসঙ্গে দেয়া রয়েছে, বাংলারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। নেক্সট যে রোগটা সেটা হচ্ছে যে কালাজ্বর বা দমদম ফিভার। আমাদের এখানে দমদমেই প্রথম দেখা গেছিল, সেজন্যই নাম দমদম ফিভার বা ভিসেরাল লিশম্যানিয়াসিস। প্রোটোজোয়াটার নাম হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি এবং এটারও দেখো ভেক্টরটা হচ্ছে কি না স্যান্ড ফ্লাই বা বালুমাছি, যার বিজ্ঞানসম্মত নাম প্লিবোটোমাস। তো এইটা কি করছে, এই লিশম্যানিয়া ডোনোভানিকে বহন করছে তো, এবং তার ফলে এটা কামড়ালে লিশম্যানিয়া ডোনোভানি দেহের মধ্যে প্রবেশ করলো। এবার আমাদের দেহের মধ্যে প্রবেশ করে ও কোথায় কোথায় গিয়ে অ্যাটাক করছে না লিভারে অ্যাটাক করে, মানে যকৃতে অ্যাটাক করে, তারপর স্প্লিন মানে প্লিহাতে গিয়ে অ্যাটাক করে, বোন ম্যারো মানে অস্থি মজ্জাতে গিয়ে অ্যাটাক করছে। এবং তার ফলে কি হয় জানো, লিভার স্প্লিন ইত্যাদি বেড়ে যায় এবং অ্যানিমিয়া হয়, ওয়েট লস হয়ে যায়, প্রচণ্ড দুর্বল হয়। এই রোগটাই হচ্ছে কালাজ্বর নামে পরিচিত এবং ঠিক মতন যদি ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু মরে যাবে। বোঝা গেছে? মনে থাকবে। তাহলে প্রোটোজোয়া ঘটিত রোগ এই পাঁচটাই কিন্তু আমাদের রয়েছে। কি কি পাঁচটা রয়েছে একবার দেখে নেবে। ম্যালেরিয়া রয়েছে, অ্যামিবিয়াসিস রয়েছে, জিয়ারডিয়াসিস রয়েছে, স্লিপিং সিকনেস আর হচ্ছে কালাজ্বর। তাহলে প্রোটোজোয়া শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি ভাইরাস ঘটিত রোগে। তো আমি তো সমস্ত ইনফরমেশন দিয়েই দিয়েছি, কিন্তু একটুখানি মন দিয়ে ভালো করে সকলে শুনে নাও, লেখা সবটাই আছে, বুঝে যাবে। ভাইরাস ঘটিত রোগের মধ্যে আগে দেখি যে ম্যাম ভাইরাস কি। তো ভাইরাস কি, বেসিক্যালি এরকম ভাবো একটা খাপের মতন, দেশলাই বাক্স যেরকম হয় ওরকম ভাবো একটা খাপ, এবং সেই খাপটা তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে। এই খাপটা যে প্রোটিন দিয়ে তৈরি হলো সেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। দেখো দিয়ে দিয়েছি আমি তোমাদেরকে যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে ক্যাপসিড হচ্ছে একটা প্রোটিন আবরণ, একটা প্রোটিন শেল, যার মধ্যে কি থাকছে না, যার মধ্যে ভাইরাসের যে জেনেটিক বস্তুটা সেটা উপস্থিত থাকে। জেনেটিক মেটেরিয়াল বা জেনেটিক বস্তু যেটা জিনোম নামে পরিচিত সেটা উপস্থিত থাকছে। এবার ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়ালটা কিন্তু কি থাকে, ভালো করে লাইনটা পড়ে দেখবে। যেহেতু ডিজিজ পড়াচ্ছি সেজন্য আমি তোমাদেরকে এখানেই ভাইরাসের এই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম যাতে একবারে তোমাদের পুরোটা হয়ে যায়। তো দেখো তাহলে কি থাকে, যে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, এবং এটাই একটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ, যে আমাদের যে ভাইরাস আমরা যে দেখি সেই ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়ালটা কি হয়। তো ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল আইদার ডিএনএ অর আরএনএ, দেখবে অপশানে থাকে অনলি ডিএনএ, অনলি আরএনএ, আইদার ডিএনএ অর আরএনএ। আমাদের যেরকম ডিএনএ আরএনএ উভয়ই আছে, বাট ভাইরাসের ক্ষেত্রে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ। যদি ডিএনএ থাকে তাহলে ডিএনএ ভাইরাস, যদি আরএনএ থাকে তাহলে আরএনএ ভাইরাস বলা হয়। এই হলো গল্পটা। সুতরাং তাহলে ভাইরাসের থেকে আমরা দুটো প্রশ্ন রেডি করলাম। একটা হচ্ছে ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণটা থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ক্যাপসিড। আর ভাইরাসের যে জিনোম বা জেনেটিক বস্তু সেটা হচ্ছে হয় ডিএনএ অথবা আরএনএ। নেক্সট, ভাইরাস হচ্ছে কি না, এটা তো তোমরা সকলেই জানো, আমি তাও একবার রিভাইজ করে দিচ্ছি যে ভাইরাস কিন্তু একমাত্র সজীব দেহের মধ্যেই ও লিভিং হচ্ছে। জীব দেহের মধ্যে প্রবেশ করলে তবে গিয়ে কিন্তু ভাইরাস সজীব হচ্ছে, জীব দেহের বাইরে এটা কিন্তু ডেড বা নন লিভিং বা মৃত। এবার চলো আমরা দেখে নিই যে ভাইরাস ঘটিত রোগ আমাদের কি কি রয়েছে। আচ্ছা, তাহলে দেখো ফার্স্টেই কি রয়েছে বলো তো। ফার্স্টেই রয়েছে হচ্ছে কমন কোল্ড। কমন কোল্ড মানে হচ্ছে এই যে ধরো নাকটা চুলকোচ্ছে বা নাকটা বন্ধ হয়ে গেছে, এই যে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গেই যেটা হচ্ছিল, বা গলাটা খুব চুলকোচ্ছে, করে চুলকে নিচ্ছি, পুরো একদম দারুণ হাঁচি কাশি, পুরো একদম নাকটা বন্ধ হয়ে গেছে, এলাই হলো কি বলতো কমন কোল্ড। এবং এই যে কমন কোল্ড, তারপর দেখো মাম্পস আছে, মিজলস আছে, এগুলো সবগুলোই কিন্তু এয়ার বর্ন ডিজিজ, জানো তো। মানে
ধরো একজন ব্যক্তির হয়েছে, এবার তার ধরো কাশি বা সর্দি, হেঁচেছে বা কেশেছে, সেখান থেকে ভাইরাসটা আরেকজনের দেহের মধ্যে যাচ্ছে। সেজন্য এগুলো সবগুলোই হচ্ছে কি এয়ারবর্ন ডিজিজ। কমন কোল্ডের জন্য ভাইরাসটা যেটা রাইনো ভাইরাস বা অ্যাডিনো ভাইরাস আমি প্রোভাইড করে দিয়েছি। নেক্সট হচ্ছে মামসের যেটা, সেটা হচ্ছে প্যারামিক্সো ভাইরাস। এবার এইখানে একটা কথা খালি এক্সট্রা বলে দেব যে প্যারামিক্সো ভাইরাসটা গিয়ে কোথায় অ্যাটাক করছে জানো তো? প্যারোটিড গ্ল্যান্ডে। প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড, এবং তার ফলে কি হয় না প্যারোটিড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হতে দেখা যাচ্ছে। প্যারোটিড গ্ল্যান্ডটা কি হচ্ছে না ফুলে যাচ্ছে। দেখো আমি বলে দিচ্ছি, 1 মিনিট দ্বারা আমার লেখাটা কমপ্লিট হয়ে যাক, তারপর বলে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন কি পেয়ে গেলাম যে মামসে কোন জায়গাটা বা কোন গ্রন্থিটাতে ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে, অর্থাৎ কোন জায়গাটা ফুলে যাচ্ছে। কিসে ঠিক মারবো? প্যারোটিড গ্রন্থি। এই যে দেখো এইখানে আছে হচ্ছে ঠিক কানের নিচে এইখানটাতে, এইখানে রয়েছে প্যারোটিড গ্রন্থি, এদিকেও আছে এদিকেও আছে। এবং প্যারোটিড গ্রন্থি হচ্ছে কি না সব থেকে বড় হচ্ছে লালাক গ্রন্থি। তো এই প্যারোটিড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হতে দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে মিজলস। মিজলস তো রুবিওলা ভাইরাস, তোমরা জানো হাম ডাইরেক্ট কন্ট্যাক্ট থেকেও আসে। এরপর হচ্ছে চিকেন পক্স, স্মল পক্স, এগুলো ডাইরেক্ট কন্ট্যাক্ট থেকেও আসে বা কাফিং সিজন থেকেও আসতে পারে। চিকেন পক্সের ভাইরাসটা হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, আর স্মল পক্সের ভাইরাসটা হচ্ছে ভ্যারিওলা ভাইরাস। স্মল পক্সের ক্ষেত্রে কিন্তু একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে গ্লোবালি কিন্তু এটা ইরাডিকেটেড হয়ে গেছে, অর্থাৎ সারা বিশ্বব্যাপী এই রোগটা কিন্তু নির্মূল হয়ে গেছে। দেখো গ্লোবালি ইরাডিকেটেড হয়েছে, এবং সেই অ্যানাউন্সমেন্টটা করেছে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং 1980 সালেই। তারপর কিন্তু আর কোনো এইটার আর রিপোর্ট পাওয়া যায়নি। সুতরাং মনে করা হচ্ছে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে অফিসিয়াল ডিক্লারেশনটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে স্মল পক্স গ্লোবালি কিন্তু ইরাডিকেটেড হয়ে গেছে। তাহলে যদি বলে বিশ্ব থেকে কোন রোগটি সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে, তখন কিসে ঠিক মারবো? স্মল পক্স। এবার আমি সমস্ত জিনিসটা তোমাদের বাংলাতেও দেয়া রয়েছে, জাস্ট তোমরা একবার ভালো করে কোন রোগগুলো ভাইরাস দিয়ে হচ্ছে এবং ভাইরাসের নামগুলো মুখস্থ করবে, তাহলেই কিন্তু তোমাদের পড়া দেখো হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো পোলিও। পোলিও কি করে হয় জানো? দূষিত জল থেকে হয়, কন্টামিনেটেড ওয়াটার। দূষিত জল থেকে হচ্ছে পোলিও, কন্টামিনেটেড ওয়াটার, পোলিও ভাইরাসটা আসছে। নেক্সট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা তো তোমরা জানোই, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হচ্ছে ফ্লু, যেটা মানে যেটাকে কমনলি ফ্লু বলা হয়, ফিভার, কাফিং, পুরো গলা ব্যথা হচ্ছে, বা এটা তো ইনফ্লুয়েঞ্জা কোনো না কোনো সময় ফ্লু কারোর না কারোর সিজন চেঞ্জে হচ্ছেই, পুরো বডি ব্যথা করছে, বা ধরো বডি এক আছে, বা মাথায় ব্যথা করছে, হেডেক আছে, তো এই সমস্তগুলো। তো ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নেক্সট হচ্ছে র্যাবিস মানে হাইড্রোফোবিয়া, সেটা হচ্ছে র্যাবিস ভাইরাস দিয়ে। এবার এখানে একটা কথা তোমাদের আমার বলার আছে, যে আমরা শুধু জানি যে ডগ দিয়েই কিন্তু এটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ডগ দিয়ে নয়, ভাইরাসটা কিন্তু অন্যান্য আরও ম্যামলস দিয়েও হতে পারে, ডগ দিয়ে হতে পারে, ফক্স দিয়ে হতে পারে, মানে শিয়ালের কামড় থেকে হতে পারে, বা বাদুড় থেকেও হতে পারে। সেজন্য সবসময় যে কুকুর থেকে র্যাবিস থাকবে তার কিন্তু কোনো মানে নেই। অন্যান্য ম্যামলসগুলো কিন্তু ইনফেক্টেড ম্যামলসও কিন্তু থাকতে পারে, ডগ হতে পারে, ফক্স হতে পারে, ব্যাট হতে পারে। ঠিক আছে, তাহলে র্যাবিস ভাইরাসটা আসছে থেকে না স্যালাইভা ফ্রম ইনফেক্টেড ম্যামলস, আক্রান্ত কোনো একটা অন্য কোনো স্তন্যপায়ী তার লালা থেকে আসছে। সেজন্যই তো অ্যানিমাল থেকে পার্সনেও কন্ট্যাক্ট, মানে পার্সনের দেহের মধ্যেও জীবাণুটা ঢুকছে, এই জন্য এগুলো সব হচ্ছে কমিউনিকেবল। নেক্সট হচ্ছে এইডস। এইডসের আমি দেখবে নেক্সট এর পরেও আরেকটা করে দিয়েছি, আজকেই এখানে করে দেব, যে এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এবং ভাইরাসটা এইচআইভি, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিট হচ্ছে। নেক্সট হচ্ছে ইবোলা রয়েছে। ইবোলা, এবং ইবোলা হচ্ছে কোন ভাইরাস দিয়ে? ইবোলা ভাইরাস। ইবোলা রোগে যেটা কি হয় না, এটাকে বলে ভাইরাল হিমোরেজিক ফিভার হতে দেখা যায়। ভাইরাল হিমোরেজিক ফিভার মানে ব্লিডিং হয়, এবং তার সঙ্গে
সঙ্গে সঙ্গে কি হয় বলো তো, না ফিভার হতে দেখা যায়। তো এই রোগটাই হলো ইবোলা রোগ। তাহলে ব্লিডিং হয় এবং তার সঙ্গে সঙ্গে জ্বর হতে দেখা যায়। তো এটাকেই বলা হয় ভাইরাল হিমোরেজিক ফিভার, এবং যেটার মানেই হচ্ছে ইবোলা রোগ। ঠিক আছে, ডান। চলো নেক্সট, বাংলাতেও লেখা আছে সেম। এবার আসি, দেখো এই যে চারটা রয়েছে, এই চারটা আমি সমস্তটা দিয়ে দিয়েছি, তোমাদের কিচ্ছু না, জাস্ট তোমাদের পড়তে হবে। এই যে চারটা দিয়েছি, দেখো এতক্ষণ অবধি যে ডিজিজ আমরা পড়েছি, যে যতগুলো পড়লাম 10টা, সেই ডিজিজগুলো দেখো কোনোটাই কিন্তু মশা কামড়ে হচ্ছিল না, কিন্তু এখন আমরা যেটা পড়বো সেটা কিন্তু মশা দিয়ে কামড়ে হচ্ছে, প্লাস ভাইরাস তো বটেই। তাহলে ভাইরাসটা বা জীবাণুটা, যেটা প্যাথোজেনটা তো ভাইরাস, সেটাকে বহন করছে কে, মশা। তো কি কি রোগ আছে দেখো, ডেঙ্গু, ডেঙ্গুকে বলা হচ্ছে ব্রেক বোন ফিভার, তার কারণ হচ্ছে মাসেল এবং জয়েন্টে প্রচন্ড পেন হতে দেখা যায়, সেই কারণে এটাকে বলা হচ্ছে ব্রেক বোন ফিভার। তাহলে মাসেল অ্যান্ড জয়েন্ট পেন হতে দেখা যায় সিভিয়ার, তাই জন্য এটাকে বলা হচ্ছে ব্রেক বোন ফিভার। ডেঙ্গি ভাইরাস এবং মস্কিউটোটা, ভেক্টরটা হচ্ছে ফিমেল এডিস মস্কিউটো। তারপর চিকুনগুনিয়া আছে, জিকা আছে, নিপা আছে, জাপানিজ এনসেফালাইটিস আছে বা এনকেফালাইটিস আছে, সমস্তগুলো ভাইরাস, এবং ভাইরাসের ক্ষেত্রে ভেক্টরগুলো কিন্তু প্লিজ ভালো করে দেখে নেবে। এবং ডেঙ্গি আর ম্যালেরিয়ার মধ্যে মনে রাখবে, ডেঙ্গুটা কিন্তু এডিস এবং ভাইরাস দিয়ে হচ্ছে, আর ম্যালেরিয়াটা কিন্তু ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো এবং কিন্তু প্রোটোজোয়া দিয়ে হচ্ছে। সুতরাং এটা কিন্তু সবাই ভালো করে দেখে নেবে, কোন ভেক্টরটা কি দিয়েছে বা কি রয়েছে প্যাথোজেনটা, প্রোটোজোয়া নাকি ভাইরাস, এগুলো ভালো করে দেখবে। সেম জিনিস দেখো বাংলাতেও লেখা রয়েছে, কোনো অসুবিধা তোমাদের হওয়ার কথা নয় কিন্তু। হ্যাঁ, এবার আসি হচ্ছে যে এখানে তোমাদের একটা জিনিস শেখাবো। 2017 ডব্লিউবিসিএস প্রিলিমসে এই প্রশ্নটা দিয়েছিল যে ব্যাকটেরিওফাজ কাকে বলা হচ্ছে। তো ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস, যেটা কাকে গিয়ে ইনফেক্ট করছে বলতো, যেটা ব্যাকটেরিয়াকে গিয়ে অ্যাটাক করছে, সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। এবার আসি, তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ক্লুটা ভালো করে দেখে নাও। এরপরে আপকামিং এবছর তোমাদের পরীক্ষায় দিল সায়ানোফাজ, তখন কি করবে, কিছুই না, ফাজ মানে মনে রেখে দাও ভাইরাস। এবার এই ফাজের আগে যে শব্দটা থাকবে সেটাকে গিয়ে কি করছে বলতো, অ্যাটাক করছে। তাহলে ফাজের আগে কি আছে দেখো, সায়ানো আছে, তো সায়ানো মানে কি হয়ে যাবে, সায়ানো ব্যাকটেরিয়াকে গিয়ে অ্যাটাক করছে। তাহলে এই যে ভাইরাসটা, এটা কাকে গিয়ে অ্যাটাক করছে, সায়ানো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করছে। বোঝা গেল, মানে ব্লু গ্রিন অ্যালগিকে গিয়ে অ্যাটাক করছে, ব্লু গ্রিন অ্যালগিকে গিয়ে অ্যাটাক করছে। তাহলে দেখে নাও, ভাইরাসটা গিয়ে কাকে অ্যাটাক করছে, ব্লু গ্রিন অ্যালগি। এই জন্য এটা কখনো মুখস্থ করবে না। ফাজ মানে মনে রেখে দাও ভাইরাস, এবার ফাজের আগে যে শব্দটা থাকবে সেই অনুযায়ী সাজিয়ে নেবে। যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে ব্যাকটেরিয়াকে কি অ্যাটাক করছে, সায়ানো যদি থাকে তাহলে সায়ানো ব্যাকটেরিয়া ব্লু গ্রিন অ্যালগিকে অ্যাটাক করছে। এই হলো পুরোটা। ডান। নেক্সট হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। আমাদের ছত্রাক ঘটিত রোগ কিন্তু দুটো আছে। কি কি, একটা দেখে নাও রিংওয়ার্ম, যেটা দাঁত, দেখবে প্রায়শই বলে না যে বাড়িতে যে ভিজে জামা কাপড় পরবে না বা ভিজে জামা কাপড় পরিস না, বা পরিষ্কার রাখতে গাটা যাতে সিক্ত বা স্যাঁতস্যাঁতে ভিজে না থাকে, বা অনেক সময় দেখবে পায়ে মোজা পরার ফলে অনেকের না গন্ধ হয় বা পাটা প্রচন্ড ভিজে থাকে, ঘেমে যায়, তার ফলেও এই রকম রোগ হতে দেখা যাচ্ছে। তো এইগুলোই হচ্ছে কি বলতো, ছত্রাক ঘটিত রোগ, ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজ আমাদের সিলেবাসে দুটো আছে, একটা হচ্ছে রিংওয়ার্ম মানে দাঁত, আরেকটা হচ্ছে অ্যাথলিটস ফুড ডিজিজ। তো রিংওয়ার্ম বা দাঁত সেটা দেখে নিও, আর অ্যাথলিটস ফুড ডিজিজ এটা আরেকটা ছত্রাক ঘটিত। দেখো ওই যে বলছিলাম না, পাটা যদি ঘেমে থাকে, মোজা টোজা থেকে হয়, পায়ে দেখবে গন্ধ বেরোয় এবং পায়ের আঙুলগুলো টোর ফিঙ্গারে খুব হতে দেখা যায়। চলো, তাহলে ছত্রাক ঘটিত রোগও কিন্তু আমাদের হয়ে গেছে। এবার লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে প্রোটোজোয়া পড়ে নিয়েছি, ভাইরাস পড়ে নিয়েছি, ছত্রাক হয়ে গেছে, এবার আমরা পড়বো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তার আগে আমি একটা কথা একটুখানি বলে নিই, যে এই যে ভাইরাস ঘটিত যে রোগটা, সেই ভাইরাস ঘটিত রোগের মধ্যে কিন্তু তোমরা আরেকটাকেও ইনক্লুড করে নেবে, দ্যাট ইজ হেপাটাইটিস।
দেখো 11 নম্বরে হেপাটাইটিসটাকে ইনক্লুড করে নিও। হেপাটাইটিস, হেপাটাইটিস হচ্ছে হেপাটোভাইরাস দিয়ে হয় এবং কি হয় না লিভারে ইনফ্লামেশন হতে দেখা যাচ্ছে। হেপাটাইটিস এই রোগটা লিভারে ইনফ্লামেশন হতে দেখা যাচ্ছে এবং হেপাটোভাইরাস দিয়ে হচ্ছে। এবার তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানাবে, আচ্ছা ম্যাম তাহলে হেপাটাইটিস বি যে আমরা পড়ি, অ্যাকচুয়ালি কি হয় জানো, এই যে হেপাটোভাইরাস দেখছো, এই হেপাটোভাইরাসটা কিন্তু 5 রকমের হতে দেখা যায়, এ বি সি ডি ই। তো যে ভাইরাসটা দিয়ে অ্যাটাক করবে, যে প্যাথোজেনটা দিয়ে অ্যাটাক করবে, সেই অনুযায়ী নাম। ধরো বিটা দিয়ে অ্যাটাক করলো, তখন কি হয়ে যাবে হেপাটাইটিস বি, এবং হেপাটাইটিস বি একটু পরে নামটা আবারও শুনবে। ঠিক আছে, তো চলো পড়ায় ফিরছি। ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো আমরা চটপট এবার পড়ে দেখে নিই যে কোন কোন রোগগুলো ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে। চলো, দেখো ফার্স্টেই কি রয়েছে, ফার্স্টেই আছে হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার ব্যাকটেরিয়াটা হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা ডিপ্লোকক্কাস নিউমোনি। এবার এই যে ব্যাকটেরিয়াটা সেটা গিয়ে কোথায় অ্যাটাক করছে না লাংসে, এবং লাংসে দেখা যাচ্ছে আমরা কি জানি না লাংসের মধ্যে ছোট ছোট বায়ুথলি আছে অ্যালভিওলাই, সেখানে কি হচ্ছে মিউকাস অ্যাকিউমুলেশন হচ্ছে, অর্থাৎ সর্দি জমে যাচ্ছে, শ্লেষ্মা জমছে, তাহলে মিউকাস অ্যাকিউমুলেশন ইন অ্যালভিওলাই। দেখবে প্রায়শই বলে না বেশি জল ঘাটিস না বা বেশি ঠান্ডা লেগে গেলে যে নিউমোনিয়া হয়ে যাবে, তো এটাই হচ্ছে সেইটা, যে নিউমোনিয়া রোগের ক্ষেত্রে কি হচ্ছে না অ্যালভিওলাই বা বায়ুথলির মধ্যে কি হচ্ছে মিউকাস জমে যাচ্ছে, সর্দি জমে যাচ্ছে, এবং সেই জন্য এটা কিন্তু লাংস মানে রেসপিরেটরি সিস্টেমেই কিন্তু প্রবলেম হতে দেখা যায়, এবং তার ফলে ব্রিদিং ট্রাবল হতে দেখা যায়, রেসপিরেশনে প্রবলেম হয়। নেক্সট হচ্ছে লেপ্রোসি। লেপ্রোসি মানে হচ্ছে কুষ্ঠরোগ। এই কুষ্ঠরোগটা কিন্তু ডাইরেক্ট কন্টাক্টে হতে পারে, যে দীর্ঘদিন, তা বলে কিন্তু একদিন ধরো হ্যান্ডশেক করলে তাহলে হয়ে গেল, বিষয়টা কিন্তু তা নয়। যে ধরো দীর্ঘদিন ধরে কোনো কুষ্ঠরোগীর সংস্পর্শে রয়েছে, বা অনেক সময় কি হয় যে কাশি বা হাঁচি দিয়েও কিন্তু এটা হয়, কফিং বা স্নিজিং দিয়েও এই যে ব্যাকটেরিয়াটা রয়েছে দেখো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, সেটা কিন্তু একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির দেহে আসতে পারে। নেক্সট হচ্ছে টাইফয়েড। টাইফয়েড তো ওয়াটার বর্ন ডিজিজ, দূষিত জল থেকে হচ্ছে, সেই জন্য খুব সাবধানে কিন্তু জলটা পান করবে। ঠিক হ্যাঁ, ফুচকা টুচকা লাভার যারা, তারা কিন্তু খুব সাবধান, ওয়াটার বর্ন ডিজিজ হচ্ছে টাইফয়েড, সালমোনেল্লা টাইফি দূষিত জল এবং খাদ্যের মাধ্যমেই আমাদের দেহের মধ্যে কিন্তু প্রবেশ করে, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে ফুড এবং ওয়াটার, দূষিত জল থেকে কত রোগ হচ্ছে ফুড অ্যান্ড ওয়াটার। নেক্সট আমরা চলে যাব হচ্ছে প্লেগ। প্লেগের ক্ষেত্রে যেটা হয়, একটা জিনিস মনে রেখে দেবে যে রোডেন্ট বা ইঁদুরের কামড় থেকে তো হচ্ছে, অবভিয়াসলি রোডেন্ট বা ইঁদুরের কামড় থেকেই হচ্ছে, কিন্তু সেটাকে কামড়াচ্ছে কে, সরাসরি কি আমাদের কামড়াচ্ছে, কি হচ্ছে ভালো করে একটু শুনে নাও। এই রোডেন্ট মানে ধরো ইঁদুর, ইঁদুরের দেহের মধ্যে এই ব্যাকটেরিয়াটা ইরসিনিয়া পেস্টিস রিজার্ভার, রোডেন্ট বা ইঁদুর হচ্ছে এই ব্যাকটেরিয়াটার রিজার্ভার। এবার এই ইনফেক্টেড ধরো রোডেন্টটাকে বা র্যাটটাকে ধরো কামড়েছে হচ্ছে র্যাট ফ্লি নামক একটা পতঙ্গ, এবার এই পতঙ্গটা এসে হিউম্যানকে কামড়ালো, তখন হিউম্যানের দেহে এই ব্যাকটেরিয়াটা প্রবেশ করে আমাদের প্লেগ রোগ হতে দেখা যায়। বোঝা গেছে? সেজন্য রিজার্ভার, ইথিনিয়া পেস্টিস এই ব্যাকটেরিয়াটা রিজার্ভার হচ্ছে রোডেন্ট। তাকে ধরো এই ইনফেক্ট মানে একটা র্যাট ফ্লি কামড়েছে, তাহলে এবার ওই ইনফেক্টেড র্যাট ফ্লিটা এসে যখন হিউম্যানকে কামড়ালো, তখন তার দেহে কি হচ্ছে ব্যাকটেরিয়াটা প্রবেশ করছে। এবার তোমরা বলবে ম্যাম এইভাবে ছাড়া কি অন্য কোনোভাবে হতে পারে না? হ্যাঁ হতে পারে। ধরো ইনফেক্টেড রোডেন্ট রয়েছে, তার সংস্পর্শে ধরো এসছি, তার কোনো বডি ফ্লুইড বা কোথাও থেকে এসছি, তখন আমাদের দেহেও কিন্তু ব্যাকটেরিয়াটা প্রবেশ করার চান্সেস আছে। এই হলো পুরো প্লেগের গল্পটা। নেক্সট আছে হচ্ছে কলেরা রোগ। কলেরা রোগ তো তোমরা জানো, মানে একদম সিভিয়ার এবং মানে বলার কিচ্ছু নেই, হাইলি মানে ওয়াটার বর্ন ডিজিজ,
একদম দূষিত জল থেকেই এটা হচ্ছে। সেই জন্য জলটাকে সবসময় পরিশুদ্ধ করেই খেতে হবে। এবং কলেরা রোগে তোমরা জানো সিভিয়ার মানে একদম ওয়াটার লস হচ্ছে, সেই জন্য ট্রিটমেন্টটা করা হচ্ছে কি দিয়ে, ওআরএস। তার কারণ প্রচুর জল বেরিয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, সেজন্য কম্পালসারি ওআরএস। বাংলাতেও কিন্তু আমি সেম দিয়ে দিয়েছি, তোমরা যখন পড়বে যাতে উচ্চারণের কোনো অসুবিধা না হয়, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই কিন্তু দেয়া রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট হচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়ার যে ব্যাকটেরিয়াটা সেটা হচ্ছে কোরিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি। তো এই ব্যাকটেরিয়াটা আমাদের দেহের মধ্যে কিভাবে প্রবেশ করছে ম্যাম, বা প্রবেশ করে কোথায় যাচ্ছে ম্যাম, না রেসপিরেটরি সিস্টেমটাকেই এটা অ্যাটাক করছে। প্রচন্ড গলায় ব্যথা হতে দেখা যাচ্ছে, এই সমস্তগুলো হতে দেখা যাচ্ছে। তো ধরো কোনো একজন, বিশেষ করে এটা শিশুদের হয়, কেন কি ধরো ওরা এক জায়গায় অনেকে মিলে খেলাধুলো করছে, তো এবার ধরো কোনো একটা শিশুর এই কোরিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি ব্যাকটেরিয়াটা রয়েছে, এবার সে ধরো খেলার সময় হাঁচলো বা কাশলো, তখন তার দেহ থেকে কি হচ্ছে, ব্যাকটেরিয়াটা অন্য জনের দেহের মধ্যে যাচ্ছে। তো এইটা হচ্ছে ডিপথেরিয়া। ঠিক আছে, মনে থাকবে তো। অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করে যে ম্যাম এই যে ডিপথেরিয়া রোগটা সেটা কি বিড়ালের থেকে কোনোভাবে হতে পারে? হ্যাঁ, বিড়ালের থেকেও হতে পারে। কি হয় জানো তো, বিড়ালের মধ্যে থাকে ডিপথেরিয়ান আলসারান বলে একটা। তো সেই প্যাথোজেনটা কি হচ্ছে, ধরো বিড়ালটা কোনো কামড়েছে বা ধরো আঁচড় দিয়েছে, তখন সেটা ডিপথেরিয়ান আলসারান যেটা, সেটা মানুষের দেহে প্রবেশ করে মানুষে কি করছে, ডিপথেরিয়ার মতন রোগ সৃষ্টি করছে। এই হলো তার কমন, কিন্তু এই মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট পার্সন টু পার্সন যেটা হচ্ছে সেটা, কিন্তু বিড়ালের কামড় বা আঁচড় থেকেও কিন্তু হয়। নেক্সট হচ্ছে হুপিং কাশি বা পার্টুসিস, নামের মধ্যেই দেখো সমস্তটা লুকিয়ে আছে। এই যে রোগ আমরা পড়ছি, ডিজিজ পড়ছি, আমার সকলের কাছে অনুরোধ তোমরা ভালো করে লক্ষণটা বোঝার চেষ্টা করবে, তাহলেই কিন্তু হয়ে যায়। লক্ষণ যদি বুঝে যাও না, তাহলেই বুঝবে যে ইনফেক্টেড অর্গানটা কি। দেখো হুপিং কাশি বলছে, তাহলে অবশ্যই প্রচুর কাশি হচ্ছে এবং একদম পুরো বিশাল মোটা সর্দি জমে গেছে, ঠিক একদম ধরো মিউকাস জমে গেছে, এবং তার ফলে কি হচ্ছে, প্রচুর কাশি এবং একটা দারুণ আওয়াজ হচ্ছে। তো সেইটাকে বলছে হচ্ছে বডিটেলা পার্টুসিস দিয়ে হচ্ছে, যেহেতু কাশি যেহেতু, তাহলে কি হয়ে যাবে বুঝতেই পারছো, রেসপিরেটরি সিস্টেমটা কিন্তু এফেক্টেড হচ্ছে। ডান। নেক্সট হচ্ছে টিটেনাস। টিটেনাসের যে ব্যাকটেরিয়াটা কি রয়েছে দেখো, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি দেহের মধ্যে প্রবেশ করে কোনো কাটা জায়গা বা কোনো ক্ষত স্থান থেকে প্রবেশ করছে। এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি দেহে প্রবেশ করার পর একটা নিউরোটক্সিন তৈরি করে। নিউরোটক্সিন মানে কি, টক্সিন মানে হচ্ছে বিষ। এই যে প্যাথোজেন আজকে শুরুতেই পড়েছিলে, প্যাথোজেনগুলো কি সিক্রিট করে জানো, টক্সিন। এবার কোনো টক্সিনটা ধরো হেপাটোটক্সিন, লিভারকে গিয়ে অ্যাটাক করছে, কোনো টক্সিনটা নিউরোটক্সিন অর্থাৎ নার্ভাস সিস্টেমকে গিয়ে অ্যাটাক করছে। তো ক্লস্ট্রিডিয়াম টিটেনি কি সিক্রিট করে, একটা নিউরোটক্সিন সিক্রিট করে, যেটা গিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করছে। তার ফলে কি হয়ে যায় বলো তো, প্রচুর মাসেলে একদম স্প্যাজম সৃষ্টি হয়, পুরো খিঁচুনি সৃষ্টি হয়, মাস্কুলার প্রচন্ড পেন হতে দেখা যায়, এই সমস্তগুলো হতে দেখা যায়। এবং বিশেষ করে কোথায় হয় বলো তো, নেক এবং জ, চোয়াল এবং নেকের মাসেলে এই স্প্যাজম বা পেন হতে দেখা যায়। সেজন্য চোয়ালটা না এরকম লক হয়ে যায়, তাই জন্য টিটেনাস রোগের আরেকটা নাম হচ্ছে লক জ ডিজিজ। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগের লাস্ট যেটা, সেটা হলো টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিসের ব্যাকটেরিয়াটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। প্রধানত এটা কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আমাদের দেহের লাংসকেই ইনফেক্ট করছে, বাট লাংস কিন্তু নয়, অন্যান্য বোন, তারপর ধরো ব্রেন, এই সমস্ত জায়গাকে গিয়েও কিন্তু ইনফেক্ট করতে পারে এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসটা। এবং এটা টিবি বা টিউবারকিউলোসিস বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এয়ারবর্ন ড্রপলেট কিন্তু, হ্যাঁ, কোনো হাঁচি কাশি সর্দি এই সমস্ত দিয়ে কিন্তু আমাদের দেহের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে থ্রু এয়ারবর্ন ড্রপলেটস। নেক্সট হচ্ছে
ডিজিজ পড়ানো আমার হয়ে গেছে, মানে প্রোটোজোয়া দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে, ভাইরাস দিয়ে, ফাঙ্গাস দিয়ে, কোনটা দিয়ে কি রোগ হচ্ছে পড়িয়ে দিয়েছি। এবার ডিজিজের সঙ্গে কিন্তু ভ্যাকসিনটাও আমাদের পড়ে নিতে হবে, কোন রোগের জন্য কি ভ্যাকসিন রয়েছে। আমি পুরো লিস্ট প্রোভাইড করে দিয়েছি, তোমরা জাস্ট পড়ে নেবে, এটাই হচ্ছে কাজ। এই যে দেখো ডিপিটি ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা যদি প্রয়োগ করা হয় তাহলে 3টে রোগের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে। ডিপিটি, ডি ফর হচ্ছে ডিপথেরিয়া, পি ফর হচ্ছে পার্টুসিস বা হুপিং কাশি, আর টি ফর টিটেনাস। নেক্সট হচ্ছে টিবি বা টিউবারকিউলোসিসের জন্য যে ভ্যাকসিনটা, সেটা বিসিজি ভ্যাকসিন। টাইফয়েডেরটা ট্যাব ভ্যাকসিন, আর এমএমআর ভ্যাকসিন, এটাও দেখো 3টে রোগের হাত থেকে রক্ষা পাচ্ছে। এবং পোলিও ভ্যাকসিন, তোমরা জানো আইপিভি এবং ওপিভি দু রকমের পোলিও ভ্যাকসিন হয়, যেটা নিলে পোলিও রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। দেখে নাও, আমি ইংলিশ বাংলা দুটোতেই কিন্তু পুরোটা দেয়া রয়েছে। নেক্সট হচ্ছে দেখো আর দুটো রয়েছে, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। দেখবে লোকজন নিউমোনিয়া রোগের জন্য এখন ভ্যাকসিন নিচ্ছে না, সেটাই এটা। আরেকটা হচ্ছে রোটাভাইরাস ইনফেকশন। রোটাভাইরাস ইনফেকশন হচ্ছে শিশুদের মারাত্মক রকমের ডায়রিয়া হতে দেখা যাচ্ছে, তো সেইটাই হচ্ছে রোটাভাইরাস ইনফেকশন। তো তাই জন্য রোটাভাইরাস ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিন। খুব ইম্পর্ট্যান্ট কিছু তথ্য রয়েছে, আমি সবটাই দিয়ে দিয়েছি, ভালো করে একবার মন দিয়ে শুনে নাও। অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিন দুটোই কিন্তু আমাদের দেহ থেকে প্যাথোজেনের হাত থেকে বা ডিজিজের হাত থেকে রক্ষা করছে, কিন্তু দুজনের কার্যপদ্ধতি কিন্তু আলাদা। ভ্যাকসিনটার যে লং লাস্টিং, দেখো ছোটবেলায় কোনো একটা ভ্যাকসিন নিয়েছি বা ধরো একটা ভ্যাকসিন নিয়েছি, এখনো নিতে পারি, অনেকেই এখন নিচ্ছে, ধরো নানা রকম নিউমোনিয়ার ভ্যাকসিন বা কোভিডের সময় আমরা দেখেছি কোভিডের ভ্যাকসিন নিয়েছি, তো ভ্যাকসিনটা কিন্তু লং লাস্টিং। কিন্তু অ্যান্টিবায়োটিক যেটা, সেটা কাজ করছে, কিন্তু অ্যান্টিবায়োটিকে কিন্তু শর্ট লাস্টিং হচ্ছে। ধরো আমার আজকে রোগ হয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়েছি, আমার যদি আবার 6 মাস পর রোগ হয়, আমাকে কিন্তু আবার খেতে হবে। তো এই যে অ্যান্টিবায়োটিক, প্রথম অ্যান্টিবায়োটিক যেটা, সেটা হচ্ছে পেনিসিলিন, যেটা পাওয়া গেছিল পেনিসিলিয়াম ছত্রাক থেকে। কে আবিষ্কার করেছিলেন? 1928 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে দেখো কি রয়েছে, ভ্যাকসিন। ভ্যাকসিন কে প্রথম আবিষ্কার করেছেন? ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেছেন স্যার এডওয়ার্ড জেনার। এবং কোন রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছেন? স্মল পক্স রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছেন। তাহলে এখান থেকে প্রশ্ন কতগুলো হয়ে যাচ্ছে দেখো। পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক কি? তার নাম হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়? পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পাওয়া যায়। পেনিসিলিন কে আবিষ্কার করেছেন? আলেকজান্ডার ফ্লেমিং। কত খ্রিস্টাব্দে করেছেন? 1928। তারপরে দেখো আরো কতগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে। প্রথম ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। কোন রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছেন? স্মল পক্স ভ্যাকসিন আবিষ্কার করেছেন। এবং দেখো এই যে স্মল পক্স ভ্যাকসিনটাই প্রথম আবিষ্কার হয়েছিল, তো তারপরে তার আস্তে আস্তে সেটার প্রচুর ব্যবহার হয়ে সেই কারণেই আজকে দেখো ওই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু 1980 খ্রিস্টাব্দে সরকারিভাবে ঘোষণা করেছে যে সারা বিশ্বব্যাপী কিন্তু স্মল পক্স রোগটি নির্মূল হয়েছে। এর কারণ কি না? ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন করলে তবে গিয়েই কিন্তু এই রকম রোগের হাত থেকে গিয়ে আমরা রক্ষা পাবো। সেম জিনিসটা বাংলাতেও লেখা আছে, তোমরা একবার পড়ে দেখে নেবে, আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি ইংলিশ বাংলা দুটোতেই দিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে একটা কথা, ম্যাম এই যে পোলিও ভ্যাকসিন বলেছিলেন না, এখানে একটা কনফিউশন আছে। কখনো দেখি পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তায় জোনাস স্লাকের নাম, আবার কখনো দেখি কোনো কোনো বইতে অ্যালবার্ট সাবিনের নাম লেখা রয়েছে। তো এটার সঠিক উত্তর কি করব? ভালো করে দেখে নাও। যদি বলে প্রথম পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন, তখন উত্তর দেব কিন্তু আমরা জোনাস স্লাক। প্রথম পোলিও ভ্যাকসিন উনি আবিষ্কার করেছিলেন, কিন্তু দেখা গেছে যে উনি যে ভ্যাকসিনটা আবিষ্কার করেছিলেন সেটা তো ইনজেকশন দিয়ে, তো সেই জন্য ছোটদের কিন্তু লাগছিল, ব্যথা লাগছিল এবং এক্সপেন্সিভও ছিল। সেজন্য তারপর পরবর্তীকালে বিজ্ঞানী অ্যালবার্ট সাবিন কি করেছেন? ওরাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছেন, যেটা ওরালি মৌখিকভাবে এই টিকাটা দেয়া হচ্ছে, দিয়ে শিশুরা পোলিওর হাত থেকে রক্ষা পাচ্ছে।
সেজন্য যদি ওরাল কথাটা মেনশন থাকে তোমরা অ্যালবার্ট সাবিনে টিক মারবে, আর যদি ওরাল কথা মেনশন নেই, বলেছে যে প্রথম ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন, তখন কিন্তু উত্তর করবে স্লাক। নেক্সট হচ্ছে আরেকটা কনফিউশন ছাত্রছাত্রীদের মধ্যে যেটা ভীষণভাবে হয়, যে প্রথম ভ্যাকসিনকে আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনারের নাম না উল্লেখ করে আমি দেখেছি ছাত্রছাত্রীরা লুই পাস্তুরে টিক মেরে আসে। সেই জন্য আমি কিন্তু এখানে লুই পাস্তুরের যে ইনফরমেশনটা সেটাও তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, যে লুই পাস্তুর কি করেছিলেন, পাস্তুরাইজেশন পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন। পাস্তুরাইজেশন মানে যে কোনো একটা লিকুইডকে, কোন বিশেষ করে দুধ বা কোনো ধরো তরলকে যদি ফোটানো হয়, যদি গরম করা হয়, তখন তাপের মধ্যে জীবাণুটা বা প্যাথোজেনটা নষ্ট হয়ে যায়, দিয়ে কি হচ্ছে না লিকুইডটাকে বিশুদ্ধকরণ করা হচ্ছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে পাস্তুরাইজেশন। যে কোনো একটা লিকুইড, তো লিকুইডের মধ্যে তো জীবাণু থাকবে, তো এবার লিকুইডটাকে যদি গরম করা হয় দেখা যাচ্ছে যে সেই জীবাণুটা ধ্বংস হচ্ছে। তো এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে পাস্তুরাইজেশন, যে যেখানে হিট দিয়ে লিকুইডের মধ্যে মাইক্রো অর্গানিজমগুলোকে ধ্বংস করা হচ্ছে। এছাড়াও লুই পাস্তুর আরেকটা কাজ যেটা করেছিলেন সেটা হচ্ছে প্রথম র্যাবিস, ওই যে পড়লাম জলাতঙ্ক, র্যাবিস, হাইড্রোফোবিয়া, যেটা কুকুর বা অন্যান্য অনেক ফক্স বা ব্যাট, অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের সালাইভা থেকেও আসছে, তো সেই র্যাবিস রোগের প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন কিন্তু লুই পাস্তুর। তাহলে প্রশ্ন কিন্তু ভালো করে পড়ে তারপর উত্তর করবে। যদি বলে র্যাবিসের, তখন লুই পাস্তুরে টিক মেরো, কিন্তু যদি সামগ্রিকভাবে বলে ভ্যাকসিনের আবিষ্কর্তা, তাহলে কিন্তু সঠিক উত্তর হবে এডওয়ার্ড জেনার। দেখো, নেক্সট আমি কিছু ইনফরমেশন ওয়ান লাইনার প্রচুর দিয়ে দিয়েছি, এবার তোমরা শুধু সেই জায়গাগুলো দেখে নেবে, প্রচুর ওয়ান লাইনার দেয়া রয়েছে। দেখো, যদি বলে টিউবারকিউলোসিস বা টিবি রোগটাকে চিকিৎসা করা হয় কোন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে, একটু কালারটাও চেঞ্জ করেছি, ভালো করে দেখবে, দেখলেই বুঝতে পারবে। তাহলে ডট চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যক্ষা বা টিউবারকিউলোসিস বা টিবি রোগটিকে চিকিৎসা করা হয়। নেক্সট হচ্ছে সোয়াইন ফ্লু আর বার্ড ফ্লু। কেন আপনি ভাইরাসের আন্ডারে লেখেননি, তার কারণ আমি দেখেছি এই ভাইরাস দুটো নিয়ে না ভীষণ কনফিউশন তৈরি হয়। মনে রাখবে, বার্ড ফ্লু যেটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত, সেটার ভাইরাস হচ্ছে H5N1, আর সোয়াইন ফ্লুর ভাইরাস যেটা, সেটা হচ্ছে H1N1 ভাইরাস। নেক্সট, টাইফয়েড রোগটিকে শনাক্তকরণ করা হয় কোন পরীক্ষার মাধ্যমে, ভাইডাল পরীক্ষার মাধ্যমে। তোমরা এক্ষুনি পড়েছো টাইফয়েড, সালমোনেল্লা টাইফি, কন্টামিনেটেড ফুড এবং ওয়াটার দিয়ে আসছে, এসে আমাদের ইন্টেস্টাইন, লিভারকে এফেক্ট করছে, ক্ষতিগ্রস্ত করছে। তো এই সালমোনেল্লা টাইফিটাকে পরীক্ষা করার, যে আমাদের দেহের মধ্যে প্রবেশ করেছে কিনা, পরীক্ষা কোন পরীক্ষার মাধ্যমে সেটাকে নির্ণয় করা হয়, ভাইটাল টেস্ট বা ভাইটাল পরীক্ষার মাধ্যমে। নেক্সট হচ্ছে দেখো, এই যে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ভারতে যে ওষুধটা যেটা ব্যবহৃত হচ্ছে, বহুল প্রচলিত, সেটা হচ্ছে হাইড্রক্সি ক্লোরোকুইন। এবং এই কুইনাইনটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, সিনকোনা গাছের ছাল থেকে। এই রকম প্রশ্নও কিন্তু থাকছে, সুতরাং তোমরা ভালো করে ওয়ান লাইনারগুলো কিন্তু প্রত্যেকে পড়ে দেখে যাবে। নেক্সট হচ্ছে দেখো, 2014 সালে, কারেন্ট টপিক ভালো করে দেখে নিও, ভারতবর্ষকে আনুষ্ঠানিকভাবে কোন রোগমুক্ত ঘোষণা করা হয়েছে। তো কোন রোগমুক্ত ঘোষণা করা হয়েছে, পোলিও। ঠিক আছে, মনে থাকবে। তাহলে সারা বিশ্বর রেসপেক্টে হলে স্মল পক্স, আর যদি শুধু ভারতবর্ষ বলে 2014 মেনশন থাকে, তাহলে কিন্তু পোলিওতে টিক মেরো। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা শব্দ, ভালো করে দেখে নাও, আমি বক্স করছি, কালারও চেঞ্জ করে দেয়া রয়েছে, যে কোনো একটা কোষ আমাদের দেহের মধ্যে ধরো ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে, তো সেই ভাইরাস আক্রান্ত কোষ থেকে কি নিঃসৃত হয় বলতো, এই ইন্টারফেরন নামক প্রোটিনটি নিঃসৃত হয়, যেটা কি করছে, ভাইরাসের বিরুদ্ধে ফাইট করছে, করে আমাদের দেহে সুরক্ষা প্রদান করছে। তাহলে দেখো, এখানে প্রশ্নটা যেটা থাকে, যে ভাইরাস ইনফেক্টেড সেল থেকে কোন প্রোটিনটি নিঃসৃত হয়, যা ভাইরাসের এগেনস্টে, আমাদের বিরুদ্ধে ভাইরাসের এগেনস্টে লড়াই করে আমাদের দেহটাকে সুরক্ষা প্রদান করছে। কি হবে সঠিক উত্তর, ইন্টারফেরন।
নেক্সট যেটা পড়বো, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডিও বলা হয়। তো সেইগুলো কয়েকটা আমি দিয়ে দিয়েছি, একদম যেগুলো আমাদের সিলেবাসে আছে। তোমাদের কিচ্ছু পড়তে হবে না, জাস্ট মনে রেখে দেবে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন কোন কোন রোগগুলো হচ্ছে এবং সেগুলো কোন কোন প্যাথোজেন দিয়ে হচ্ছে, আর সেই প্যাথোজেনটার নাম কি, সেটা পড়লেই হয়ে যাবে। এর বাইরে আমাদের কিচ্ছু নেই। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হাইলি কন্টাজিয়াস, প্রচন্ড রকম ভাবে পার্সন টু পার্সন স্প্রেড হচ্ছে, এবং কখন হচ্ছে না, যখন সেক্সুয়াল কন্ট্যাক্টে আসছে তখন হতে দেখা যাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে দেখো সিফিলিস আছে। সিফিলিসের যে প্যাথোজেন মাইক্রো অর্গানিজমটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ট্রিপোনিমা প্যালিটাম। নেক্সট হচ্ছে গনোরিয়া। গনোরিয়াও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত, এবং এখান থেকে কিরকম প্রশ্ন থাকে জানো তো, নিম্নের কোন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, দিয়ে ধরো এইডস দিয়েছে, হেপাটাইটিস বি দিয়েছে, সিফিলিস দিয়েছে, আরেকটা ধরো কিছু দিয়েছে। তো তখন কিন্তু সবাই মিলে এইডস, যেহেতু আমাদের পরিচিত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এইডসে টিক মেরে আসলাম হবে না, কিন্তু এইডস কিন্তু ভাইরাস দিয়ে হচ্ছে, ব্যাকটেরিয়া দিয়ে নয়। সুতরাং ব্যাকটেরিয়া দিয়ে সেক্সুয়ালি ট্রান্সমিটেড বললে সিফিলিস আর গনোরিয়া হবে, এবং গনোরিয়ার ব্যাকটেরিয়াটা নিসেরিয়া গনোরি। নেক্সট হচ্ছে এইডস। এইডসের ভাইরাস হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ইংলিশ বাংলা যেমন আমি দেখো দুটোতেই দিয়েছি, সেরকম ভাবে দুটোতেই দেয়া আছে, তোমাদের কোনো অসুবিধার কিছু নেই। নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি, যেটা তোমাদের আমি বলছিলাম একটু আগে, যে হেপাটাইটিস বিটা কিন্তু মনে রেখে দিও যে এটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবং ভাইরাসটা হচ্ছে দেখো হেপাটাইটিস বি ভাইরাস। হার্পিসের ভাইরাসটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এখানে হেপাটাইটিসের আমি সমস্তটাই বলে দিচ্ছি, প্রত্যেকে একটু দেখে নাও। হেপাটাইটিস তো 5 রকমের হচ্ছে। তো এ আর ই যেটা, সেটা হচ্ছে কি দিয়ে না, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ দূষিত জল এবং খাদ্যের মাধ্যমে কিন্তু হচ্ছে। সেজন্যই বলে না যে জন্ডিস হয়েছে, বাইরের কি ফুচকা টুচকা বা এই যে পুদিনার জল ফল রাস্তায় যে বিক্রি হয়, বা ধরো কোনো অন্য কোনো ধরো কিছু আখের জল বা ছাতুর শরবত, এই যে ধরো জলটা থেকে, জলটা ওই জন্য ভেরি ভাইটাল। তো হেপাটাইটিস এ আর ই সেটা হচ্ছে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। আর হেপাটাইটিস বি যেটা, সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ আমি আর লিখবো না, এটা জাস্ট শর্টে বলে দিচ্ছি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, পুরো ভাইরাসের নাম দিয়ে এই লিস্টেই আছে, দেখে নাও। নেক্সট হচ্ছে হেপাটাইটিস সি যেটা, হেপাটাইটিস সি কখন হচ্ছে না, ব্লাড ইনফেকশন দিয়ে বা ব্লাড ট্রান্সফিউশন যখন হচ্ছে তখন, যে ধরো কি হচ্ছে, এই যে ধরো ড্রাগ যখন যারা নেয়, যারা ড্রাগ অ্যাডিক্ট, তো কি হচ্ছে, ধরো একটা সূঁচ দিয়ে নিল, এবার তার রক্তের মধ্যে কি ছিল বলতো, হেপাটাইটিস সি। এবার সে ওই সূঁচটা যখন ইউজ করছে, সূঁচের গায়ে হেপাটাইটিস সি লেগে গেল, এবার সেই সূঁচটা আরেকজন ইউজ করছে, তার দেহেও দেখো হেপাটাইটিস সি তখন প্রবেশ করছে। এইভাবে হতে পারে, বা সূঁচ নিডল শেয়ারিং দিয়ে তো হতেই পারে, এই সমস্ত ট্যাটু ট্যাটু করছে এই সমস্ত। নেক্সট হচ্ছে হেপাটাইটিস ডি, এবং এখানেও একটা কথা তোমাদের বলে রাখি, এই যে এইডস বা হেপাটাইটিস বি, এগুলো সবগুলোই মেনলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু শুধু যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হচ্ছে তা কিন্তু নয়, ব্লাড দিয়েও কিন্তু। সেজন্য সবসময় মাথায় রাখবে যে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে যেহেতু এই রোগগুলো হতে পারে, নিডল শেয়ার করার সময়, বা ধরো ইঞ্জেকশনের সিরিঞ্জ কোনো কিছু, বা ধরো বাইরে পার্লারে বা সেলুনে কোনো চুল দাড়ি গোঁফ কাটতে গেছো, তখন রেজার বা ব্লেডটা সেটা যেন একদম নতুন আছে কিনা সেটা ভালো করে চেক করে নেবে। তার কারণ অনেক সময় কি হয়, এইভাবেও দেখা গেছে যে ট্রান্সমিশনটা কিন্তু হচ্ছে। নেক্সট হলো হেপাটাইটিস ডি। হেপাটাইটিস ডি কিন্তু কিভাবে হচ্ছে না, হেপাটাইটিস ডি হচ্ছে, এ আবার একা থাকতে পারে না, এ সবসময় দোকা থাকে, বুঝতে পেরেছো? এই যে হেপাটাইটিস ডি, এ একা থাকতে পারে না, এ সবসময় হচ্ছে জোড়ায় থাকবে। কার সঙ্গে জোড়ায় থাকবে? ধরো অলরেডি কেউ একজন হেপাটাইটিস বি তে আক্রান্ত, তখন কিন্তু
আবার ধরো ফার্দার যদি কোনো ইনফেকশন হলো হেপাটাইটিস দিয়ে, তখন হেপাটাইটিস ডি গিয়ে, আমি শর্টে লিখছি, হ্যাঁ, হেপাটাইটিস ডি হতে দেখা যাবে। ধরো হেপাটাইটিস বি নেই, হেপাটাইটিস ডি একা দেহে প্রবেশ করেছে, ও গিয়ে খুঁজবে দেহের মধ্যে, যেই দেখবে বি নেই ও সঙ্গে সঙ্গে মরে যাবে, মানে আর থাকবে না, ঠিক আছে। তো হেপাটাইটিস বি যদি থাকে তখনই একমাত্র হেপাটাইটিস ডি গিয়ে রোগ সৃষ্টি করতে পারবে। ডান। তো এই হলো আমাদের রোগের যে পুরো গল্পটা, সেটা আমি সমস্ত চার্টটা তোমাদের প্রোভাইড করে দিয়েছি। এবার একটা কথা তোমাদের যেটা বলার, এই অবধি আমি কিন্তু পুরো কমিউনিকেবল ডিজিজটা তোমাদেরকে সমস্তটা আলোচনা করে দিয়েছি, যেখান থেকে আমি শুরু করেছিলাম যে কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে যে ইনফেকশাস ডিজিজ, যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস, ছত্রাক, এই ব্যাকটেরিয়া ভাইরাস এই সমস্ত দিয়ে হচ্ছে, কখনো দেখা যাচ্ছে এয়ারবর্ন হচ্ছে, কাফিং বা স্নিজিং এয়ার ড্রপলেটস দিয়ে হচ্ছে, বা অনেক সময় কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার দিয়ে হচ্ছে, বা সেক্সুয়ালি ট্রান্সমিট হচ্ছে, বা কন্টামিনেটেড কোনো সারফেসকে আমরা টাচ করলাম সেখান থেকে হচ্ছে। তো কমিউনিকেবল ডিজিজ আমি পুরো কমপ্লিট করে দিয়েছি এবং ভ্যাকসিন সহ আমি আলোচনা করে দিয়েছি। এখন যেটা দেখব নন কমিউনিকেবল। এবার শোনো, নন কমিউনিকেবলের আন্ডারে এই যে ধরো ভিটামিনের ডেফিসিয়েন্সি বা মিনারেলের ডেফিসিয়েন্সি, সেগুলো কিন্তু আমি ভিটামিন মিনারেলসের সঙ্গেই শেখাবো, আজকে শেখাচ্ছি না। আজকে জাস্ট তোমাদের অ্যালার্জিটা একটু আলোচনা করে দিচ্ছি। যেমন কার্ডিওভাস্কুলারও বললাম যে আমি সার্কুলেশন যখন হবে তখন, অ্যালার্জিটা আমি জাস্ট একটুখানি তোমাদের প্রশ্ন আসে তো অ্যালার্জিটা দিয়েই, অ্যালার্জি হচ্ছে নন কমিউনিকেবল, তো এই অ্যালার্জিটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, দেখে নাও সকলে। তো অ্যালার্জি দেখবে প্রায়শই যেটা হয় যে আমাদের চোখটা পুরো একদম লাল হয়ে গেছে, বা চোখ থেকে জল পড়ছে, প্রচন্ড নাক চুলকোচ্ছে, দেখবে বাড়িতে ধুলো ফুলো ঝাড়া হলো, প্রচুর হাঁচি হতেই থাকছে, বা অনেক সময় কোনো ফুল থেকে প্রচুর হাঁচি হচ্ছে, একদম নাক থেকে জল পড়েই যাচ্ছে, এমন অ্যালার্জি হয়েছে। তো এইটাই হচ্ছে অ্যালার্জি। এবার এই যে অ্যালার্জি, যেটা দেখো, অ্যালার্জি হচ্ছে কি তাহলে, আমাদের দেহের মধ্যে বেশ কিছু পদার্থ যদি দেহের মধ্যে প্রবেশ করে, তখন আমাদের দেহে যে রোগ প্রতিরোধ ব্যবস্থার যেটা সার্টেন সাবস্টেন্স দেহে প্রবেশ করার ফলে যেগুলো কি করছে না, ইমিউন রেসপন্সটাকে এক্সারেট করছে, সেটাকেই বলা হচ্ছে কি অ্যালার্জি। আর অ্যালার্জির কারণ হচ্ছে যেটা, সেটাকে বলা হয় অ্যালার্জেন। তাহলে অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থগুলো বা উপাদানগুলো যেগুলো অ্যালার্জি সৃষ্টি করছে, তাদেরকেই কি বলা হচ্ছে, অ্যালার্জেন। যেমন ধরো ফুলের রেণু হতে পারে, বা কোনো প্রাণীর লোম বা ধুলো, এই সমস্তগুলো হতে দেখা যায়, বা অনেক সময় অনেকের খাবারের থেকেও অ্যালার্জি থাকে। তো হে ফিভার হচ্ছে কি না, পরাগ রেণু বা পুং রেণু বা পোলেন গ্রেনস থেকে যদি অ্যালার্জি থাকে তখন সেটাকে বলা হয় হে ফিভার। আর অ্যাসমা তোমরা জানো, এটাও কিন্তু অ্যালার্জিক কন্ডিশন, ব্রিদিং প্রবলেম হতে দেখা যায়, খুব সিভিয়ার ব্রিদিং প্রবলেম হতে দেখা যায়, অনেক সময় তারা ইনহেলারও ইউজ করে। আর অ্যালার্জি ট্রিটমেন্টে প্রশ্ন এরকম থাকতে পারে যে অ্যালার্জি ট্রিটমেন্টে কি ব্যবহার করা হয়, অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহার করা হয় অ্যালার্জি রোগ প্রতিরোধে। তো এই ছিল হচ্ছে আমাদের ডিজিজের সমস্ত ক্লাসটা, তোমরা ভালো করে প্রত্যেকে দেখে নিও। আমি ইংলিশ বাংলা সমস্তটা দিয়ে কিন্তু পুরো নোটসটা প্রোভাইড করে দিয়েছি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কেমন বুঝতে পেরেছো, কোথাও কোনো অসুবিধা আছে কিনা সেটা আমাকে কমেন্টে জানিও। এবং ডিজিজ একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রিলিমসের জন্য, সেজন্য বেশি দিন আমাদের আর হাতে বাকি নেই, আমি দিয়ে দিয়েছি। যেহেতু ডিজিজটা তো পড়তে লাগবে, যে ধরো কোনটা কোনটা প্রোটোজোয়া দিয়ে হচ্ছে, বা কোনটা ব্যাকটেরিয়া বা কোনটা ভাইরাস দিয়ে হচ্ছে, সেজন্য যেহেতু এটা পুরোটা তো অনেকটা পড়তে লাগে, সেজন্য আগে আমি এই চ্যাপ্টারটা করিয়ে দিচ্ছি, ভালো করে কিন্তু এটা প্রত্যেকে পড়তে থাকবে। এবার অনেকে আমায় বলবে যে ম্যাম পড়ছি বা গুলিয়ে যাচ্ছে, বা এই জন্য আমাদের বায়োলজিটাকে এত মুখস্থ করতে লাগে, এই জন্যই আমাদের পড়তে ভালো লাগে না। কিন্তু আমি সকলকে বলবো, পড়ার মুখস্থ করার একটা কিন্তু টেকনিক আছে। প্রথমে জিনিসটা ভালো করে বুঝে নাও, তারপরে বারবার করে রিভিশন করো। একটা সপ্তাহ বা 10 দিন যদি ভালো করে রিভিশন করো না, দেখবে এগুলো পুরো জলভাত হয়ে যাচ্ছে। আর একটা চ্যাপ্টারটা তো অত্যন্ত সোজা চ্যাপ্টার, সেজন্য সবটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে। এবং ভ্যাকসিনগুলোও কিন্তু প্রিলিমসের জন্য সবটা
অলরেডি করে চলে যাবে। ঠিক আছে, তাহলে আবারও দেখা হচ্ছে অন্য টপিক নিয়ে, আবারও তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো তোমরা মন দিয়ে ক্লাসগুলো কিন্তু করতে থাকো আর দেখতে থাকো WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সকলকে, সকলে ভালো থেকো আর একদম প্রস্তুতির জোর কদমে চালিয়ে নিয়ে যাও।